লক্ষণ শাহ জমিদার বাড়ি নরসিংদীর ডাঙ্গায় অবস্থিত। এই জমিদার বাড়িটির দেওয়ালে দেওয়ালে যেন লুকিয়ে আছে রহস্যময় কোনো ইতিহাসের গল্প, যে ইতিহাসগুলোর মাঝে কিছু ইতিহাস মানুষ জানতে পারলেও এই বাড়ি নিয়ে বেশ কিছু রহস্যময় ইতিহাস আজও মানুষের কাছে একদম অজানা। এক পাশে বিশাল এক রাজকীয় জমিদার বাড়ি, কিন্তু অপর পাশে লক্ষ্য করলে দেখা যায় বিশাল জায়গা নিয়ে পড়ে আছে পরিত্যক্ত এক ভবন। যে ভবনটির নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ করার আগেই কোনো এক অজানা কারণে তা আর শেষ করতে পারেনি জমিদারের ছেলেরা। তবে কি সে রহস্যময় কারণ? বিশাল জায়গা নিয়ে বিস্তৃত এই জমিদার বাড়িটি এত সুন্দর হবার পরেও এর ভেতরে মানুষের চলাচল নেই বললেই চলে। জমিদার বাড়িটি যেরকম সুন্দর তার চাইতেও বেশি সুন্দর জমিদার বাড়িটির বাহিরে কারুকাজে খচিত সেই সময় নির্মাণ করা হিন্দু দেবদেবীদের এক বিশাল মন্দির। তবে এত সুন্দর একটি স্থাপনার পাশে সবসময় একটা থমথম পরিবেশ বিরাজ করে, যে থমথম পরিবেশ এইখানে প্রথম ঘুরতে আসা যে কোনো মানুষের মনে প্রশ্ন জাগ্রত করাতে বাধ্য। জমিদার বাড়িটির সামনেই রয়েছে সেই সময় খনন করা বিশাল এক পুকুর। এখানে বসবাস করা প্রতিটি মানুষের ভাষ্যমতে জমিদার আমলে এই পুকুর থেকেই নাকি ভেসে উঠত অনেক মূল্যবান স্বর্ণের থালা বাসন। এটার মধ্যে ওই বিয়ে শাদী হইলে অনুষ্ঠান হলে ডাক দিলে থাল বাসন আসতো, থাল বাসন আসতো আবার নিয়ে খাওয়া দাওয়া করে আবার থাল বাসন এখানে দুইয়া দেয়া তুলে আবার পানি তলায় গেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে সে সময় যে বেলকুনিগুলো আছে সেই বেলকুনিগুলা এই জমিদার বাড়িতে আজও বিদ্যমান। আর বেলকুনির উপরে যে সুন্দরভাবে যে কারুকাজ আছে, হয়তো ভেতর থেকে সেই কারুকাজগুলো দেখা যাইতেছে না, কিন্তু আপনাদের যদি এভাবে দেখাই তাহলে দেখতে পারবেন যে কি সুন্দর একটা নিখুঁত কারুকাজ এই জমিদার বাড়িতে আজও রয়েছে। আপনাদের যদি দেখাই এই যে সেই সময়ের জ্বালানাগুলা আজও এই জমিদার বাড়িতে আছে, কি সুন্দর তাই না? জমিদার বাড়ি যাবার জন্য আমাদের এবারের যাত্রাটি শুরু হলো গুলিস্তান থেকে। গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে মেঘালয় লাক্সারি নামে বেশ কিছু বাস দেখতে পাওয়া যায়। আমরা মূলত আজ এই বাসগুলোর মাধ্যমে নরসিংদীর পাঁচদোনা বাজার পর্যন্ত যাব, যেখানে আমাদের বাস ভাড়া পড়ল জনপ্রতি 150 টাকা। অবশেষে ঠিক দুপুর 12টায় আমাদের বাসটি যাত্রা দিল নরসিংদীর উদ্দেশ্যে। এইবারের যাত্রায় আমার সঙ্গী হয়েছে আমার মামা রিঙ্কু, যাকে আপনারা অনেকেই সিলেট এবং কক্সবাজারের ভিডিওতে দেখতে পেয়েছেন। কিছুক্ষণের মাঝেই আমরা ডেমরাগামী নতুন রাস্তায় প্রবেশ করলাম, আর জানালার পাশে বসে সচ্ছল নীল আকাশ আর ঢাকার বুকে যানজট মুক্ত এই রাস্তার সৌন্দর্যটাকে উপভোগ করতে থাকলাম। নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ, আর তাই যে কোনো জায়গায় গেলে আপনি যে নদীর দেখা পাবেন তা না বললেই নয়। ঢাকা সিলেট হাইওয়ে দেশের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর মাঝে একটি বললেও ভুল বলা হবে না, কিন্তু রাস্তাটি অনেকটা সরু হবার কারণে প্রায় সময় এই রাস্তায় দীর্ঘ যানজট লেগেই থাকে। আর তাই এই রাস্তাটিকে যানজট মুক্ত করার জন্য বেশ কিছু স্থানে রাস্তা সংস্কারের কাজ চোখে পড়ল। দীর্ঘযাত্রা শেষ করে অবশেষে দুপুর 2টায় আমরা পৌঁছে গেলাম পাঁচদোনা বাজার, আর সেখান থেকে একটি অটোরিক্সা দিয়ে যাত্রা দিলাম লক্ষণ শাহ জমিদার বাড়ির উদ্দেশ্যে। ভাড়া পড়ল 120 টাকা। ঢাকার ব্যস্ততময় শহরকে পেছনে রেখে যখন এই নিরিবিলি রাস্তায় প্রবেশ করলাম, তখন যেন এই ভ্রমণের আনন্দ আরো কয়েক গুণ বেড়ে গেল। একপাশে গ্রামীণ জীবনযাপনের দৃশ্য, আর তার মাঝে মানুষের কোলাহল মুক্ত এই সুন্দর রাস্তাটা দেখার মতো ছিল। তবে সত্যি কথা বলতে কিছুটা পথ যাবার পর আমার মনের মাঝে একটি ভয় বিরাজ করলো। একই তো দুপুর, তার মাঝে রাস্তা পুরো ফাঁকা। কখন জানি রাস্তার পাশ থেকে ছিনতাইকারী নামক প্রাণীগুলো উঠে আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে যায়। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমরা ডাঙ্গাবাজার পার হয়ে গ্রামীণ একটি রাস্তায় প্রবেশ করলাম, আর গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমার চোখে পড়ল সেই জমিদার বাড়ির ধ্বংসপ্রাপ্ত একটি অংশ।
লক্ষণ সাহার জমিদার বাড়িটির মূল অংশটিকে যখন আমি প্রথম দেখলাম, তখন যেন আমি কিছু সময়ের জন্য তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। শত বছরের প্রাচীন এই স্থাপনা, তবে তার স্থাপত্য শৈলী যেন এই যুগের আধুনিক স্থাপনাকেও হার মানাবে। শত বছর আগে এই জমিদার বাড়িটি যে কতটা সুন্দর ছিল তা এই যুগে দাঁড়িয়েও খুব সহজভাবে আন্দাজ করতে পারলাম আমি। দুতলা বিশিষ্ট এই ভবনটির দুপাশেই রয়েছে সেই সময় জমিদার বাড়ির মূল আকর্ষণ ঝুলন্ত বেলকুনি। আর সেই ঝুলন্ত বেলকুনি থেকে শুরু করে সম্পূর্ণ জমিদার বাড়ির বিভিন্ন অংশে ফুটিয়ে তোলা হয়েছে সেই সময় নিখুঁত হাতের কারুকাজের ছোঁয়া। সময়ের ব্যবধানে হয়তো এই জমিদার বাড়িটি আজ প্রায় পরিত্যক্ত, যার জন্য এর আশেপাশে মানুষের কোলাহল নেই বললেই চলে। কিন্তু শত বছর আগে যখন এই পল্লী গ্রামে এত সুন্দর একটি জমিদার বাড়ি নির্মাণ করা হয়েছিল, তখন হয়তো এই গ্রামের মূল আকর্ষণ ছিল এই বিশাল জমিদার বাড়িটি। জমিদার বাড়িটির পাশেই রয়েছে সেই সময় নির্মাণ করা হিন্দু দেবদেবীদের পূজার জন্য বিশাল এক মন্দির। তবে মন্দিরের দরজায় তালা থাকায় আমি আপনাদের আর মন্দিরের ভেতরের অংশটিকে দেখাতে পারলাম না। তবে মন্দিরের বাহিরে খুব সুন্দর কারুকাজগুলো দেখে খুব সহজেই বুঝতে পারলাম যখন এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল তখন তা দেখতে কতটা সুন্দর ছিল। সময়ের ব্যবধানে আজ এই জায়গাগুলো একদম জনমানবহীন। তবে শত বছর আগে হিন্দু ধর্মাবলীর কোনো অনুষ্ঠানে এই মন্দিরকে ঘিরেই হয়তো জমিদার বাড়ি এবং এর আশেপাশে গ্রামের মানুষের মাঝে বসত এক আনন্দের মিলন মেলা। চলুন জমিদার বাড়িটির ভেতরের অংশ দেখানোর আগে এই বাড়ির ইতিহাসটা ছোট্ট করে জেনে নেই। জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং এই বিশাল জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে একটা বিষয় জানা যায়, তা হলো এই জমিদার বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন। জমিদার লক্ষণ সাহার 3 পুত্র সন্তান ছিলেন। এদের মধ্যে ছোট ছেলে 1947 সালে এই দেশ এবং জমিদারিত্ব ছেড়ে ভারতে চলে যান। পরে এই বিশাল জমিদার বাড়িতে রয়ে যায় জমিদার লক্ষণ সাহার 2 পুত্র। কিন্তু 2 ছেলের মাঝে বড় ছেলে 1971 সালে স্বাধীনতার কিছুদিন আগেই ছোট ছেলের মতো তিনিও ভারতে চলে যান। পরবর্তীতে এই জমিদার বাড়িতে শুধু রয়ে যায় লক্ষণ সাহার মেজ ছেলে। এক পর্যায়ে মেজ ছেলের মৃত্যুর পর মেজ ছেলের পুত্র এই বাড়িটি এক উকিলের কাছে বিক্রি করে দেয়, যার জন্য আজও এই বাড়িটি অনেকের কাছে উকিল বাড়ি নামে বেশ পরিচিত। এই জমিদার বাড়িটির ভিডিও করার সময় আমি লক্ষণ সাহার 3 পুত্রের নির্মাণ করা বাড়িগুলো সন্ধানও করেছিলাম। এক পর্যায়ে সেই ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলোর সন্ধান আমি পেয়েও যাই। ভিডিওর শেষে সেই ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলোকে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। জমিদার বাড়িটির প্রধান অংশটিকে দেখে আমি জমিদার বাড়িটির পেছনের অংশ দিয়ে যাত্রা দিলাম এই বাড়িটির 2য় তলার অংশটিকে দেখার জন্য। আর এই সম্পূর্ণ জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখালো এই এলাকার এক স্থানীয় ভাই তুহিন ভাই। ভাই সত্যি খুব মিশুক ছিলেন। শত বছরের প্রাচীন সিঁড়িগুলো দিয়ে যখন আমি 2য় তলার অংশে প্রবেশ করলাম, তখন 2য় তলার রুমের ঝুলন্ত বেলকুনিগুলো আমাকে খুব ভালোভাবে আকর্ষণ করলো। শত বছরের প্রাচীন এই বেলকুনিগুলো, তবে তাদের মাঝে ধ্বংসের কোনো ছাপও নেই। শত বছরের আগে এত সুন্দর কারুকাজে খচিত বেলকুনি, যা এই যুগের আধুনিক স্থাপনাকেও হার মানাবে। আমি এখন দাঁড়ায় রয়েছি জমিদার বাড়িটার 2য় তলার অংশে। আর আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমার সামনে বর্তমানে জমিদার বাড়ির একটা রুম আছে। দোতলার যে রুমগুলো আছে সেগুলোর মধ্যে একটা। আর সত্যি কথা বলতে এই রুমগুলা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে সে সময় যে বেলকুনিগুলো আছে সেই বেলকুনিগুলা এই জমিদার বাড়িতে আজও বিদ্যমান। আর বেলকুনির উপরে যে সুন্দরভাবে যে কারুকাজ আছে, হয়তো ভেতর থেকে সেই কারুকাজগুলো দেখা যাইতেছে না, কিন্তু আপনাদের যদি এভাবে দেখাই তাহলে দেখতে পারবেন যে কি সুন্দর একটা নিখুঁত কারুকাজ এই জমিদার বাড়িতে আজও রয়েছে। আর এত বছর পরেও যে এগুলো ধ্বংস হয় না, এটাই অনেক কিছু। আর আপনাদের যদি আরও দেখাই তাহলে দেখতে পারবেন যে এই যে আমার সামনে যে অংশটা দেখতে পারতেছেন এটা হলো জমিদার বাড়ির সামনের অংশ। আর এখান থেকে ওই পাশে একটা বেলকুনি আছে, আপনাদের যদি ঝুম করে দেখাই তাহলে দেখতে পারবেন যে ওই জায়গায় একটা বেলকুনি আছে সেম।
মানে এই জমিদার বাড়িটা যে নিখুঁত অ্যাঙ্গেলে বানানো হয়েছে, দুইটা পাশে একই রকম। আর মাঝখানের অংশটা হলো এই যে আমার সামনে, এটা হলো দোতলার উপরের অংশ। আর এই যে আর প্রতিটা অংশে যে সে আমলের নিখুঁত কারুকাজগুলো আছে, সেই কারুকাজগুলো খুব সুন্দরভাবে দেখা যাইতেছে। জমিদার বাড়িটির এই অংশে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ডাঙ্গা গ্রামটি দেখা যায়। হয়তো এখন সময়ের ব্যবধানে বাড়ির সামনে বিশাল গাছপালা জন্ম নিয়েছে, তবে শত বছর আগে হয়তো এই অংশে বসেই জমিদার লক্ষণ সাহা তার জমিদারিত্বের অংশগুলোকে দেখত। জমিদার বাড়ির এই বিশাল বারান্দাটা ছিল দেখার মতো। এই বারান্দার পরিষ্কার অংশগুলোকে দেখে বোঝার কোনো উপায় নেই এই বিশাল জমিদার বাড়িটি যে এক পরিত্যক্ত ভবন। বিশাল এই বারান্দার সাথে যুক্ত রয়েছে এই জমিদার বাড়িটির প্রধান প্রধান কক্ষগুলো। আমি অনেক জমিদার বাড়ি ঘুরেছি, তবে এই জমিদার বাড়িটি হয়তো পরিত্যক্ত একমাত্র জমিদার বাড়ি, যে জমিদার বাড়িতে আজও শত বছরের প্রাচীন কাঠের দরজা জানালাগুলো ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে। আর আমি এখন মূলত জমিদার বাড়িটার বারান্দার অংশে দাঁড়ায় রয়েছি। সামনে যে বিশাল বারান্দাটা আছে, আমি সেই বারান্দাটার অংশে দাঁড়ায় রয়েছি। আর আমার সামনে এই বারান্দাটার সাথে মূলত প্রতিটা রুমের যুক্ত আছে এই যে জমিদার বাড়ির যে প্রধান যে রুমগুলো আছে, কক্ষগুলো আছে, সেই প্রতিটা কক্ষের সাথে এই বারান্দাটা যুক্ত আছে। আর এই যে একটা রুম আছে, আপনাদেরকে আগে আমি দেখাইছি। আর এই যে এখানে মানে প্রতিটা রুমে বড়, কিন্তু সবচেয়ে বড় রুম যেটা, সেটা হলো এই যে আমি আপনাদের যদি নিয়ে যাই, সেটা হলো সবচেয়ে বড় কক্ষ হইলো এটা, যে রুমটা সত্যি অনেক বড়। আর এই রুমটা দেখলে বোঝা যায় যে জমিদার বাড়িটা যখন নির্মাণ করা হয়েছিল তা কতটা বড় ছিল আর কতটা সুন্দর ছিল। আর আপনাদেরকে আমি প্রতিটা জমিদার বাড়িতেই দেখাইছি যে এই সময় আমরা যখন ছাদের ঢালাইগুলো ব্যবহার করি তখন আমরা রড ব্যবহার করি, কিন্তু আজ থেকে 100-150 বছর আগে তখন এই রডগুলো ব্যবহার করা হতো না। তখন ব্যবহার করা হতো ভালো ভালো কাঠ বা মোটা যে লোহার যে পাত আছে সেগুলো ব্যবহার করা হতো। তো এই জমিদার বাড়িতে সে কাঠগুলা এখনও বিদ্যমান। আর এই যে লোহার যে পাতগুলো আছে, আপনারা খুব সুন্দরভাবে এই লোহার পাতগুলো দেখতে পারতেছেন। আর এই যে এই বারান্দার এই বাড়ির যে প্রধান যে অংশটা আছে, এই যে বারান্দা, এই বারান্দা থেকে এই যে এখানে আরেকটা রুম আছে। মূলত দোতলার ভেতরে রুমগুলা প্রতিটা জায়গায় ছড়ায় ছিটা রয়েছে। এই যে এখানে হলো আরেকটা রুম। আমি আপনাদেরকে একটু আগে যে রুমটা দেখাইছি সেই রুমের মতো এই রুম। আর এই রুমের যে বারান্দাগুলো আছে, এই যে খুব সুন্দর। আসলে এখনই এই জায়গাটা এত সুন্দর লাগতেছে, আজ থেকে 100-150 বছর আগে এই জায়গাটা কতটা সুন্দর ছিল যখন এখানে জমিদার বাড়ির পরিবারগুলো বসবাস করত। আর বর্তমানে আমি আছি একটা রুমে, জমিদার বাড়ির একটা রুমে। আর এই রুম থেকে যদি আমি আরেকটা রুমে যাই, বর্তমানে যতটুকু বোঝা যেতেছে সে সময় যখন এই জমিদার বাড়িটা নির্মাণ করা হয়েছিল তখন প্রতিটা রুমের সাথে প্রতিটা রুমের সংযুক্ত আছিল। হয়তো সময়ের ব্যবধানে এই জমিদার বাড়ির যে প্রাচীন আমলের যে কাঠের গেটগুলো আছে, যেগুলো আমার সামনে আপনি দেখতে পারতেছেন, সেই গেটগুলো হয়তো সময়ের পরিবর্তনে ভাঙা গেছে বা নষ্ট হয়ে গেছে গা। কিন্তু আপনারা যদি দেখেন যে প্রতিটা রুমের সাথে প্রতিটা রুমের যুক্ত আছিল। এই যে গেট আছে, এই যে বারান্দার এই সাইডে একটা বারান্দা আছে আর ওই পাশে একটা বারান্দা আছে, ঠিক আছে। আর আপনাদের যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে এই যে আরেকটা রুম, মানে রুম জমিদার বাড়ির ভিতরে রুম পুরো ছড়ায় ছিটা আছে বিভিন্ন জায়গায়। জমিদার বাড়িটির দ্বিতীয় তলার রুমগুলো যতটা সুন্দর আর পরিষ্কার ছিল, ঠিক ততটাই ভয়ঙ্কর আর অপরিষ্কার অবস্থায় ছিল জমিদার বাড়িটির একতলার পরিত্যক্ত রুমগুলো। জমিদার বাড়িটির এই অংশগুলোকে হয়তো যুগের পর যুগ এইভাবেই লুকিয়ে রেখেছে বিভিন্ন গাছপালার আগাছাগুলো। আর রুমগুলোর ভেতরে প্রবেশের পর খুব সহজেই বুঝতে পারলাম মানুষের আনাগোনা এই স্থানগুলোতে নেই বললেই চলে। লক্ষণ সাহার জমিদার বাড়ি থেকে 2 মিনিট হাঁটার পরেই চোখে পড়ল পরিত্যক্ত, একদম ধ্বংসপ্রাপ্ত শত বছরের প্রাচীন এক ভবন। তবে ভবনটির সামনে গিয়ে আমি বুঝতে পারলাম জমিদার লক্ষণ সাহার 3 পুত্রের মাঝে 1 পুত্রের নির্মাণ করা ভবনের সামনেই আমি দাঁড়িয়ে আছি। ভবনটির নির্মাণশৈলী দেখে খুব সহজেই বোঝা যায় জমিদারের পুত্র এই ভবনটির নির্মাণ কাজ মাত্র শুরু করেছিল। তবে কোনো এক কারণে এই ভবনটি সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হবার আগে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করে দিতে হয়। যে ভবনটি একসময় কোনো এক জমিদারের স্বপ্ন ছিল, সে ভবনটি যত্নের অভাবে আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত। যে জমিদার বাড়িতে কোনো এক জমিদারের বসবাসের কথা ছিল, সময়ের ব্যবধানে আর সে জমিদার বাড়িতেই যেন সাপবিচ্ছুদের বসবাস।
এই জমিদার বাড়ির স্থাপনাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল জায়গা জুড়ে। গ্রামের মেঠোপথ দিয়ে কিছুটা হাঁটার পরেই দেখতে পেলাম সেই সময় নির্মাণ করা হিন্দুদের এক মন্দির, আর মন্দিরের পাশেই রয়েছে সেই সময় খনন করা বিশাল জায়গা নিয়ে বিস্তৃত এক বিশাল পুকুর। এই পুকুর নিয়ে গ্রামের প্রতিটি মানুষের মুখে বেশ একটা কথা প্রচলিত আছে। তাদের ভাষ্যমতে জমিদার আমলে নাকি এই পুকুর থেকে কোনো বিয়ের অনুষ্ঠানে স্বর্ণের হাঁড়িপাতিল ভেসে উঠত, আর বিয়ের শেষে সেই হাঁড়িপাতিলগুলো এই পুকুরের পাশে রাখলেই গ্রামের মানুষের সামনেই নাকি সেই হাঁড়িপাতিলগুলো এই পুকুরের পানিতে হারিয়ে যেত। এটার মধ্যে ওই বিয়ে শাদী হইলে অনুষ্ঠান হলে ডাক দিলে থাল বাসন আসতো, আবার নিয়ে খাওয়া দাওয়া করে আবার থাল বাসন এখানে দুইয়া দেয়া দিলে আবার পানি তলায় গেছে। লক্ষণ সাহা আর তার এক পুত্রের বাড়ির সন্ধান আমি পেয়েছি, তবে তার আরো 2 পুত্রের বাড়ির সন্ধান আমি গ্রামের বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করে করে খুঁজে বের করার চেষ্টা করলাম। এক পর্যায়ে সেই এলাকার এই মুরব্বী কাকা আমাকে সেই বাড়ির ঠিকানাটাও দিয়ে দিল, তবে সেখানে যাবার জন্য আমাকে প্রায় 10 মিনিটের রাস্তা অতিক্রম করতে হবে। দীর্ঘযাত্রা শেষ করে অবশেষে আমি এসে পৌঁছালাম লক্ষণ সাহার বাকি 2 পুত্রের জমিদার বাড়ির সামনে। পরিত্যক্ত, ধ্বংসপ্রাপ্ত এক বিশাল ভবন। দেখে বোঝার কোনো উপায় নেই এটা কি সত্যি কোনো জমিদার বাড়ি নাকি আগাছায় মোড়ানো কোনো জঙ্গল। সময়ের ব্যবধানে হয়তো এই ভবনটির সৌন্দর্য একদম হারিয়ে গেছে, তবে এই ধ্বংসপ্রাপ্ত ভবনটিকে দেখে খুব সহজেই বোঝা যায় যখন এই ভবনটি নির্মাণ করা হয়েছিল তখনটা দেখতে কতটা সুন্দর আর আকর্ষণীয় ছিল। লক্ষ্য করলে দেখতে পারবেন এই ভবনটিতেও সেই সময় নির্মাণ করা হয়েছিল ঝুলন্ত বেলকুনি, যা হয়তো সময়ের ব্যবধানে পুরো ধ্বংস হয়ে গেছে। বাড়িটির বাহির থেকে আমি আস্তে আস্তে চলে গেলাম এর ভেতরের অংশটিকে দেখার জন্য, তবে এর ভেতরের অংশটিকে দেখে খুব সহজেই বোঝা গেল জমিদার লক্ষণ সাহার জমিদার বাড়ির চাইতেও বড় ছিল এই জমিদার বাড়িটি। জমিদার বাড়িটির ভেতরে যতই আমি প্রবেশ করতে থাকলাম ততই যেন একটার পর একটা পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত রুমগুলো আমার দু চোখের সামনে ফুটে উঠতে থাকলো। তবে শত বছরের প্রাচীন এই ভবনটি ধ্বংস হবার পরেও এই ভবনের প্রতিটি রুমের উপর সেই সময় নির্মাণ করা কারুকাজগুলো যেন আজও এই ভবনটির সৌন্দর্য প্রকাশ করে। জমিদার লক্ষণ সাহার জমিদার বাড়ির মতোই আমাদের এই দেশের বিভিন্ন স্থানে জমিদার বাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এইগুলো শুধু জমিদার বাড়ি নয়, বরং এই বাড়িগুলো এক একটা জীবন্ত ইতিহাস। আর তাই এই প্রাচীন স্থাপনাগুলোকে ধ্বংস না করে এইগুলোকে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। লক্ষণ সাহার জমিদার বাড়ি ভিডিওটি আজ এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।